হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি নায়াগ্রা ফলসের ডে 3-তে। তো ডে 2 আগে তোমাদের সাথে শেয়ার করেইছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও। আজকে ডে 3-তে কিন্তু খুব সকাল সকাল উঠে রেডি টেডি হয়ে স্নান করে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের হোটেল থেকে একদম কাছে, মানে হাঁটা রাস্তা, 10 মিনিট মতো হেঁটে সময় লাগলো। তো চলে এলাম ভার্লপুল অ্যারো কারে। আচ্ছা, এটা কি বলো তো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে অ্যারো কার, যেটা ঠিক বলতে পারো আমাদের রোপওয়ে যেরকম হয় ঠিক সেরকম। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি, দেখো এই অ্যারো কারটা কীরকম রোপওয়ের মতনই পুরো এক ধার থেকে আরেক ধার যাচ্ছে এবং আবার ফিরেও আসবে। আর দেখো কীরকম, কতটা সুন্দর, মানে যেরকম রোপওয়ে হয়, তবে রোপওয়েতে কি হয়, মোটামুটি 4-5 জন মানুষ হয়তো মানে বসতে পারে একটাতে, কিন্তু এখানে প্রায় 12 থেকে 14 জন, মানে দাঁড়ানোর জায়গা, বসার নয়, এখানে দাঁড়িয়েই যেতে হয়, কোনো সিট নেই। তো সেই হচ্ছে ব্যাপার। আর দেখতে অসাধারণ, কিন্তু আমার দেখে একটু ভয়ও লাগছে, এক্সাইটমেন্টও লাগছে, আবার একটু ভয়ও লাগছিল। তো আমি বরকে বলছিলাম, জানি না মানে কতটা কি ভয় লাগবে না কি লাগবে, একটু বাইরে থেকে দেখে তো ভয় লাগছে, তবে হ্যাঁ চাপার সময় দেখলাম একদমই ভয় লাগলো না। আর আমাদের সাথে একজন গাইডও ছিলেন ফর সেফটি রিজনস, তো কোনো অসুবিধা হয়নি। তবে উনি বলে দিয়েছিলেন যে স্টার্ট নেওয়ার সময় কিন্তু একটু ঝাঁকুনি হবে, সেইখানটা আপনারা ভয় পাবেন না। তো তেমন কিছু ভয় লাগেনি, তবে মজা খুবই হয়েছে, ভীষণ মজা হয়েছে। এবং উনি বলতে বলতে যাচ্ছিলেন, আমাদের দৃশ্য দেখাতে দেখাতে যাচ্ছিলেন। তবে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো যাওয়ার সময় এত সুন্দর, দুপাশেই প্রাকৃতিক সৌন্দর্য, মানে বলে মানে কোনো ভাষাই নেই প্রকাশ করার মতো। তো চলো দেখতে থাকো তোমরা। আর দেখো তোমরা, ওপর থেকে এখানে ওয়ার্লপুল, মানে ঘূর্ণি ক্রিয়েট হচ্ছে, সেটার জন্য এটার নাম হচ্ছে ওয়ার্লপুল অ্যারো কার, মানে যেটা আমরা দেখেছি। এই ওয়ার্লপুলটা দেখানোর জন্যই এই অ্যারো কারটা মানে রাখা হয়েছে আর কি, মানুষের জন্য, যে এই দিক থেকে এক ধার থেকে আরেক ধার মানে যাবে এবং ওয়ার্লপুলটা দেখতে পাবে, যাতে ওপর থেকে ভিউটা দেখতে পাবে। তো এরকম জলের মধ্যে ওয়ার্লপুল দেখতে খুবই সুন্দর লাগলো। আর চারপাশের ভিউটা তো তোমরা দেখতে পাচ্ছ, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, কোনো কথা হবে না। আর দেখো এখানে জলের রঙটা সি গ্রিন কালারের লাগছে, কি সুন্দরই না লাগছে, খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, আরেকটা মজার জিনিস তোমাদেরকে বলি, সেটা হলো আমরা যখন এক ধার থেকে আরেক ধার গেলাম এই অ্যারো কারে করে, তো আমাদের গাইড বললেন আমরা কিন্তু অলরেডি ইউএস বর্ডার ক্রস করে গেছি, মানে ইউএসএতে আছি। তবে হ্যাঁ, নামিনি, ওখানে নামার সিস্টেম নেই, কারণ আমাদের কারো কাছে ভিসা নেই, তো নামবো কী করে, হবেই না, সেই জন্য নামার কোনো সিস্টেম নেই। আবার এটা মানে এক ধারে পৌঁছে গিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছ তোমরা, ইনি আমাদের গাইড। তো আমরা আরেক প্রান্তে গিয়ে এবং সেখান থেকে নামতে দেবে না, তো না নেমে ওই অ্যারো কারে করেই আবার ফেরত চলে এলাম। তো যাই হোক, এটাই একটা মজার বিষয় যে ভিসা ছাড়া ইউএস বর্ডার কী করে ক্রস করলাম, কী করে গেলাম, সেই হচ্ছে মজার ঘটনা। আর দেখো যথারীতি, আর আমাদের যখন ফেরার পথে যেই ডিরেকশনটাতে আমরা ছিলাম, তো আমাদের ডিরেকশন চেঞ্জ করতে বললো, মানে ঘুরে ঘুরে পরপর লাইন ধরে আমরা চলে এলাম অন্য ডিরেকশনে, যাতে এই পাশে সৌন্দর্যটাও আমরা ক্যাপচার করতে পারি। হয়ে গেল এবার আমাদের ফেরার পালা, আর আমরা আমাদের যথারীতি কানাডার বর্ডারে ফিরে যাচ্ছি। ফেরার পথে এই হচ্ছে কিছু মুহূর্ত, এতটা সুন্দর লাগছে চারপাশে। আর দেখতে পাচ্ছ আমাদের আশেপাশে লোকজনে ভর্তি পুরো। আর একটা ভালো কাজ আমরা করেছিলাম, যে ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে প্রথম যেটা দেখতে এসেছিলাম ডে 3-তে, সেটা হচ্ছে অ্যারো কার, কারণ এরপর আস্তে আস্তে ভিড় প্রচণ্ডভাবে বেড়ে যাবে আর বিশাল লাইন পড়ে, তো ওখানে অনেকটা সময় নষ্ট হয়। সেই জন্য ভাবলাম আগে আমরা অ্যারো কারটা করে নিই, তারপর বাকি যেসব জায়গায় ঘুরতে যাব সেইগুলো তো তোমাদেরকে দেখাবই। তো দেখো ফাইনালি আমরা কিন্তু চলে এসছি, ভীষণ মজা হয়েছে, এতটুকু ভয় পাইনি। প্রথম দিকে যদিও দেখে ভয় লাগছিল, তবে হ্যাঁ পরের দিকে চাপার পর আর অতটা ভয় হয়নি, মানে এক্সাইটমেন্টে ভয় ভুলেই গেছিলাম। তো চলো এরপর অ্যারো কার থেকে আমরা সোজা চলে এসেছি ফ্লোরাল ক্লকে।
এটা হচ্ছে ফ্লোরাল মানে ফুল দিয়ে এই ক্লকটা পুরোটা বানানো, তো সেইটা হচ্ছে একটা ফেমাস ট্যুরিস্ট স্পট। আর ফ্লোরাল ক্লক দেখার পর আমরা চলে এসেছি ফোর্ট জর্জে। তো ফোর্ট জর্জ হচ্ছে আমাদের হোটেল থেকে বেশ খানিকটা দূরে, তো যেখানে আমি এখন আছি দেখতে পাচ্ছ ফোর্ট জর্জের দিকেই হেঁটে যাচ্ছি। তো এটা অনেকটা দূর, মানে প্রায় মাঝে একটা বাস চেঞ্জ করে তারপর আসতে হয়েছে। মোটামুটি আমাদের 40 মিনিট মতো লাগলো আসতে। আর এই দেখো এই হচ্ছে সেই জায়গা। এবার তো তোমরা হয়তো বলবে এখানে ফোর্ট কোথায়, ঠিকই বলেছো। তো আজ থেকে প্রায় 100-150 বছর আগে যখন মানে ইউএসের সাথে যুদ্ধ চলছিল, তো সেই সময় এই ফোর্ট নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে যেই সোলজার্সরা ছিলেন তাদের মানে কোথায় থাকতেন, তাদের মানে থাকার ঘর বা কি খেতেন সেই সবগুলো এখানে আছে। তো চলো এক এক করে তোমাদের দেখাতে থাকি। আর হ্যাঁ, এখানে যারা ছিলেন সেই সময় মানে যাদের সাথে ইউএসের মানে যুদ্ধ লেগেছিল সেটা হচ্ছে ব্রিটিশ। তো যাকে দেখতে পাচ্ছেন এখন আমার ভিডিওতে উনি হচ্ছেন ব্রিটিশ, তো ব্রিটিশ সোলজার। তো ইনি এখন মানে দেখাচ্ছিলেন আমাদের যে কীরকমভাবে রাইফেল ধরে কিভাবে শ্যুট করতেন, এবং ওনার রেকর্ডও আছে মানে যে সবথেকে কম টাইমের মধ্যে কম টাইমের মধ্যে মানে শ্যুট করতে পারবে রেডি হয়ে, তো সেরকম রেকর্ডও আছে। তো সেই সব আর কি বলছিলেন, তো সেইগুলো শুনছিলাম। তো চলো তোমাদেরকেও একটু শোনাই ওনার কথাগুলো। এবং কথা বলতে বলতে অনেক ইয়ার্কি জোকও কিন্তু করছিলেন, যেটা আমাদের ভারী মজা লাগছিল, সেই জন্য ওনার কথাগুলো শুনতে খুব মজা লাগছিল। তো চলো তোমাদেরকেও শোনাই। আর উনি যে রাইফেল নিয়ে শ্যুট করবেন সেটারও একটা ডেমো দেখাবেন, সেই ডেমোটাও তোমরা দেখে নাও, খুব মজা লাগবে। Caliber rifle barrel does not help the rifleman push a 45 caliber ball down that barrel. In fact, it slows him down with every shot that he fires. First shot out of a clean rifle takes 30 seconds to go through the process of loading, taking aim, shooting somebody 300 yards away. Congratulations, hope you get a trophy. Now, load and fire the second shot. This will slow him down about 35 seconds. That doesn't sound like it's that much longer, but people are shooting at you. Every second counts. A third shot, the fourth shot, the fifth shot, the sixth shot. He's getting progressively slower. So by the time he's fired his highly accurate rifle 10 times, it's now going to take him 2 minutes to load and fire the 11th shot. Now you can still claim he has the advantage because he can shoot me at 300 yards. Good for him, because I can run 300 yards in less than 2 minutes and poke him in the eye with my dirty finger. So you don't need somebody who's that highly accurate. And for the same reason, we don't fill our battlefields today with snipers. No, we hand our children semi to fully automatic weapons, tell them to point them at the bad guys and pull the trigger. Thousands of rounds end up downrange towards the bad guys. The bigger the spread pattern, the better. Same principle applies with this. This loads tremendously fast for the time period, but it's never been known for accuracy. I'll give you an idea of accuracy. At the distance you're sitting right now, it's about 75 yards from the palisade wall that finishes it at fire. Try and get this thing to go off as quickly as possible. I sincerely hope I don't have to go into details about misfires, but I'll make you a deal. As long as you promise to stay on that side of the pathway, I promise to stay on this side. With blank cartridge, prime and load. So you move the musket to the right-hand side of the body, open the frizzen to expose the pan. The next order is handle, cartridge. Reach back, grab onto a cartridge, and bite off the top. Prime, or some of the gunpowder in the pan. Close the frizzen to hold that gunpowder tight. Cast about. Now, the rest of the powder, the paper, and the ball, if there was one, would now go down the barrel. The rammer is used to seat that cartridge at the bottom. And I cannot stress how important it is to put the ramrod back. I mean, don't get me wrong, some people think it's an excellent projectile. I can't disagree, but I think it's an awkward projectile. The awkward part is going across the field and asking for it back. So, they tell you in the manual, tap it. Be sure you put it back. Left in the barrel, good chance you're going to create a shish kebab on the other side. Hey, ready? Set. Arm. Bang!
like that in our hats. তো চলো ওই সব শুনে নিয়ে তারপর আমরা চলে এলাম এখানে কিছু কিছু মানে ঘরের মতো তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে সেই তাদের যুদ্ধের সময় মানে যুদ্ধের জিনিসপত্র আর কি রাখা থাকতো এখানে, সেইগুলোই আর কি দেখতে পেলাম। আর এরকম সেই জন্য কিছু কিছু ঘর রয়েছে মানে রয়ে গেছে, এইগুলো রয়ে গেছে, এইগুলো আর নষ্ট হয়নি। এই ছোটোখাটো জিনিসগুলো, মেন ফোর্টটাই যখন নষ্ট হয়ে গেছে তো এই ছোটোখাটো আর তো মানে সেটা করেও লাভ নেই। তো এই ছোটোখাটো জিনিসপত্রগুলো রয়ে গেছে। তো এখানে কিভাবে সেই সময় মানে আজ থেকে 150-200 বছর আগে কীরকম লাইফ ছিল বা কী ধরনের জিনিসপত্র ইউজ করতো তারা এবং কিভাবে রান্না হতো, এখানে সবাই থাকতো সোলজাররা, তো কী খেত, কী রান্না হতো, কোথায় হতো, সেইগুলো দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল রান্নাঘর। আর দেখতে পাচ্ছ তোমরা থালা, গ্লাস, বাসন সমস্ত কিছু রাখা আছে। আর কোথায় রান্না হতো সেই সবগুলো কাঠ ফাট সব কিছু রাখা আছে, সেরকমভাবে সাজিয়ে রেখে দিয়েছে যে সেই সময়ের ফিলটা দেওয়ার জন্য যে কীরকমভাবে হতো। আর এখন এখানে মানে কিছু জন থাকে এখনও অবধি, যারা মানে যাদের জন্য এখানে রেগুলার নাকি এখনও অবধি রান্না হয়। তো বলছে কিন্তু থাকে বলতে এটা একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, তো সেই আর কি ট্যুরিস্টরা আসবে তাদেরকে মানে এন্টারটেন করার জন্য এরকম কিছু জন আছেন ওনারা। তো welcome to the officer's kitchen. Today we've been making some cookies. So to do that, we're just using the crane and griddle here. We're just kind of swinging it out from over the fire, placing the cookies on there for about 5 minutes, and then flipping it over another 5 minutes. Quite quick when the fire is really hot like this, and they're done. We do have some ready here to sample if you folks are interested. Some jumbo cookies. Sure. তো তোমরা শুনলে এখানে ওনারা কুকিজ বানাচ্ছেন এখন, আর সেই কুকিজগুলো আমাদেরকে টেস্ট করতে দিলেন। তো দেখি খেয়ে কেমন লাগে। আর এরকমভাবে ওনারা কুকিজ বানান এখানে, একদম হোমমেড কুকিজ। আর এখানে তোমরা জানো কুকিজ খুব ফেমাস বিদেশে, মানে এরা খুবই পছন্দ করে, খুব খায় আর ঘরেতেই বানায়। তো চলো খেয়ে তোমাদেরকে টেস্টটা বলছি ঠিক কেমন। The bricks heat up for a little bit. This can be quite the long process. Once that is nice and hot, you're testing it by putting your arm in the oven. If you can hold it there for about 5 seconds. If you can't do it longer than that, it's hot enough to bake bread. You're just raking out everything inside and then placing your baked bread, not yet baked bread, but your dough inside the oven to bake. তো এই যে আমি খাচ্ছি কুকিজগুলো, আর কুকিজটা সত্যি খুব ভালো খেতে ছিল, মানে হোমমেড এত ভালো ছিল খেতে, খুব টেস্টি। আর সুগারের কন্টেন্টটা একদম মিনিমাল মানে আছে, অথচ মানে একদম কম, তো খুব ভালো লাগছিল খেতে, টেস্টি। আর এই দেখো এখানে একটা ঘরের মতো দেখতে পাচ্ছি, তো এখানে ঢুকে দেখি কি আছে এখানে। ও আচ্ছা, তোমাদেরকে বলি, এখানে হচ্ছে যেই সোলজার্সরা থাকতেন তাদের ঘর আর কি, সেখানে যিনি জেনারেল ছিলেন তার রুম এটা। তো তিনি কোথায় শুতেন এবং কোথায় বসতেন, টেবিল চেয়ার কীরকম কী ইউজ করতেন, সেই কোয়ার্টারের মানে ছবিটা, এবং র্যাঙ্ক অনুযায়ী সেই কোয়ার্টারগুলো কীরকম ছিল, কে কে কীরকম কোন র্যাঙ্কে কীরকম কোয়ার্টার পেতো তারা, আর কি ধরনের জিনিসপত্র থাকতো সেখানে, সেই রুম ট্যুর একটা আর কি বলতে গেলে। তো দেখো এখানে একটা বিশাল বড় আয়নাও দেখতে পেলাম, কি সুন্দর আয়নাটা। তো সেই হচ্ছে ব্যাপার। এখানে ট্রাঙ্ক রাখা আছে, জিনিসপত্র কাপড় জামা রাখতেন উনি। তো এখানে দেখো লেখা আছে যে সিনিয়র অফিসার্স বেডরুম, মানে সিনিয়র অফিসারের রুমটা ছিল ঠিক এরকম দেখতে। এবার যারা জুনিয়র র্যাঙ্ক অনুযায়ী, যেরকম তোমাদেরকে বললাম র্যাঙ্ক অনুযায়ী, তো জুনিয়র যারা তাদেরটা হয়তো আরেকটু ছোট বা এরকম টাইপের ভাগ করা থাকতো রুমগুলো। তো চলো দেখতে থাকো।
And this time of the year, the weekends, it's all hands on deck, so it's fantastic. Oh, sure. Great. Oh, yeah. We're really glad we made time. Good, neat facility. I love it. I feel biased, but That's good to hear. to be fair. We're paying to be here. You're getting paid to be here. Yes, Yeah. All right. We're all having fun. works out. Oh, yeah. Rule, the first rule, second, third, fourth. Very small community in the military sites. Yes, yes, it would be. We tend to do weapons training for everybody. তো তোমরা দেখলে মেস মানে এটা একটা মেসের রুল ছিল, সেই রুলগুলো লেখা আছে কি কি রুল সেগুলো ফলো করতে হবে, ফলো না করলে কেউ কোনো সোলজার তো তার জন্য পানিশমেন্টও থাকতো, সেই হচ্ছে ব্যাপার। আর এটা একটা কোনো গিফট মানে যেটা কোনো অফিসারকে রিটায়ারমেন্টে, হ্যাঁ কোনো রিটায়ারমেন্টে একজন অফিসারকে গিফট করা হয় তার রিটায়ারমেন্টে। তো দেখো কতটা সুন্দর জিনিসটা দেখতে। Being run right tomorrow, there'll be another officer who's taking over the officer of the day. Okay. So they're called all kinds of things: officer of the watch, officer of the guard, the duty officer, whatever you want. It's just a decoration. It doesn't It's serve a purpose. A symbol? Well, it serves a purpose, as in it tells you I'm the officer. Hole, and then their house was 60s. Oh my goodness, 72 yeah. they were living in. Yeah. Walls were, But as far as this country goes, this town, well, this province for sure. I mean, Quebec City and parts of Montreal are obviously quite old, but this town, as far as this province goes anywhere, is certainly one of the, has some of the oldest buildings in it. Yeah, And our magazine's one of the oldest. yeah, we're staying in the in the Angel Inn. Angel Inn, Oh, yeah. that was built in 1815. That's old for us. Yeah. Although I suspect it's a little later than that. I think they refurbished it, I think, I can't remember. Well, it's certainly post-war of 1812, there's no doubt about Yeah. that, because it's looking Yeah, at yeah. property. তো এই দেখো এই আরেকটা রুমে ঢুকলাম, আর এটা এখানে লেখা ছিল এটা হচ্ছে কোনো জুনিয়র অফিসারের কোয়ার্টার। তো সেটাও দেখতে কতটা সুন্দর, খুব সুন্দর দেখতে। বেড, টেবিল, চেয়ার সমস্ত কিছু রাখা আছে, আর আলমারি। তো এইরকম হতো একটা জুনিয়র অফিসারের কোয়ার্টার দেখতে, ঠিক। আর এই যে কোয়ার্টার দেখলাম, কোয়ার্টার দেখে আমার মানে পুরনো স্মৃতি মনে পড়লো। কেন তোমাদেরকে বলছি, আমার বাবা যেহেতু ডিভিসিতে কাজ করতেন, এখন তো রিটায়ার করে গেছে, তো আমরাও কিন্তু ছোট থেকে মানে আমি কোয়ার্টারেই মানুষ, কোয়ার্টারেই থেকে এসছি, কোয়ার্টারে থেকে বড় হয়েছি। তো সেই জন্য কোয়ার্টার আমার কাছে একটা বেশ নস্টালজিয়া। তো এই কোয়ার্টারগুলো এখানে যখন দেখছিলাম এই সোলজারদের, তো তখন আমার মনে পড়লো যে হ্যাঁ আমিও কোয়ার্টারে ছিলাম বিয়ের আগে। তো কতটা মজা হতো, আর কলোনিতে থাকা, একসাথে সবাই মিলে বড় হয়ে ওঠা, ওই মজাটা একটা আলাদা, যেটা মানে ওই মজাটা আর কোনো দিনই মানে পাবো না জানি। কারণ আমি বা আমার হাজব্যান্ড দুজনেই আমরা আইটিতে, তো সেই কলোনি লাইফটা কোনো দিনই পাবো না। কলোনি লাইফ একটা আলাদাই আনন্দ, আলাদাই মজার ব্যাপার, যেখানে মানে সবারই বাড়িতে বাড়িতেই মানুষ হয়ে ওঠা, মানে বড় হয়ে ওঠা হয়েছে। মানে কোনো একজন পার্টিকুলার আমার বাড়িতেই আমি থাকলাম বা আমার খেলার সঙ্গী নেই, সেই সমস্ত কোনো ব্যাপার নয়। তো এগুলো দেখে আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়লো। তো যাকগে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে সমস্ত কিছু আমার যদি জানতে ইন্টারেস্টেড থাকো, তাহলে আমি তোমাদেরকে সেই গল্পগুলো শেয়ার করব। আর চলো, ঘুরতে ঘুরতে দেখলাম একটা প্রিজন। এই প্রিজনটা কিন্তু সেই সময় যেই সোলজাররা লয়ের আগেনস্টে কিছু করতো, কোনো ক্রাইম করতো, তো তাদেরকে পানিশমেন্ট হিসাবে এই প্রিজনটাতেই রাখা হতো। তো প্রিজনটা ঠিক কীরকম দেখতে তোমাদেরকে দেখাই। আর দেখো কতটা ছোটোর ঘরটা, মানে কিচ্ছু নেই, একটা আলো খালি রয়েছে, একটা লাইট, ব্যাস, তাছাড়া আর কিচ্ছু নেই। এতটা ছোট রুম থাকতো, এখানেই তারা থাকতো, এখানে খাবার দেওয়া হতো, আর চারপাশে কিচ্ছু নেই। এরকম ছোট্ট ছোট্ট বেশ অনেকগুলো ঘর রয়েছে মুখোমুখি, এবং তাছাড়া আর কিছুই নেই প্রিজনটাতে, মানে একদম পুরো ফাঁকা, তো নিস্তব্ধ। তো একটু ফাঁকা জায়গাতেও, তো
এখান থেকে কিছু দেখারও মানে কোনো সুযোগ নেই। যারা হয়তো প্রিজনে থাকতো কিছু দেখতেও পাবে না, বা সেরকম কথার আওয়াজ বা সেরকম কিছু শুনতেও পাবে না। আর তোমাদের যেমন বললাম মুখোমুখি রুমস আছে, তো এখানে বেশ 5-6টা মতো রুম আছে এই রকম দেখতে ছিল। তো সেই এই যেটুকুন পড়ে আছে অবশিষ্ট আছে সেটা রেখে দিয়েছে মানুষের দেখার জন্য। আর এখানে লেখা আছে যে এরকমভাবে পানিশমেন্ট দেওয়া হতো কেউ কিছু করলে। তো সেই হচ্ছে। আর চলো এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে এখানে যে প্রিজনে যারা থাকতো তাদের প্রিজনার্সদের জন্য খাবারের ব্যবস্থা কোথায় করা হতো বা কোথায় রান্নাঘরটা ছিল, সেই রান্নাঘরটা তোমাদেরকে চলো দেখাচ্ছি। প্রিজনের সাথেই একটা আলাদা করে বড় রুম অ্যাটাচ করা আছে, যেটার মধ্যে এই যে এখানেই সেই রুমটা। তো এখানে প্রিজনারদের জন্য রান্না করা হতো। তো দেখো এখানে বিশাল বড় ব্যবস্থা আছে, এবং যারা গার্ড থাকতেন মানে প্রিজনে যারা প্রিজনারদের গার্ড করতেন, তো সেই সিকিউরিটি গার্ডরা তারাও এখানেই থাকতেন এবং এখানেই রান্না করা হতো এবং প্রিজনারদের খাবার দেওয়া হতো। চলো এটা তো দেখা শেষ, এরপর এগিয়ে যাই। আর একটা কিছু আরও 1-2টো বাড়ি মানে এরকম ছোটোখাটো জিনিস দেখার আছে, তো সেখানেই একটা ঢুকে গেলাম। এখানে হচ্ছে সোলজাররা থাকতো। দেখো পুরো পরপর মানে বিছানা পাতা কি সুন্দর, মানে পরপর বেড। এটা দেখে সেই হোস্টেলের কথা মনে পড়লো। তো একটা বিশাল বড় রুম, আর তাতে পরপর প্রচুর বেড, আর ডাবল বেডগুলো মানে ওপর নিচ শোয়া যাবে এরকম ডাবল ডেকার বেডগুলো, প্রচুর বেড পাতা আছে। এখানেই সোলজাররা সব শুতেন। আর ইনি এখানে একজন মানে বাচ্চা ছিল, তো তাই বাচ্চাগুলোকে ইনি ম্যাজিক দেখাচ্ছিলেন একটা। তো বেশ মজা লাগছিল, বাচ্চারাও মজা পাচ্ছিল। তো এই দেখো এরকম টাইপের বিছানাগুলো হতো, আর একটা খাটে মানে 2জন শোয়ার মতো করেই থাকতো, মানে ডাবল বেড টাইপের। তো আর তাদের ড্রেসও রাখা মানে ড্রেস এরকমভাবে রাখা থাকতো পিছনে হ্যাঙ্গারে। তো এই হচ্ছে দেখতে রুমটা ঠিক। আর এরপরে এখানে ব্রুমস্টিক রাখা আছে, ডাইনিং টেবিলও রাখা আছে, আর বেঞ্চ পাতা যেখানে তোমাদেরকে একটু পরেই দেখাবো, সেখানে সবাই মিলে বসে একসাথে খাবার খেত। আর হচ্ছে কি যে কীরকম থালা গ্লাস বাটি ছিল সেই সময়কার, সেইগুলোও রাখা আছে দেখার জন্য। তো এই সব মিলিয়ে খুব মজা লাগলো। আজকের ভিডিওটা কিন্তু এত অবধি, কারণ এরপর প্রচুর বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা। তো বাকিটা ডে 3-তে আর কোথায় কোথায় আমরা গেলাম সেটা কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম